রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সহ 10 ছাত্রদল নেতাকর্মী আহত। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রক্টর। উপাচার্যের পদত্যাগ দাবি করেছে বিএনপি। হলমার্কের রিং কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক ছুরিকাহত হন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে উল্লেখ করে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে স্থানীয় বিএনপি। রাজশাহী থেকে আহসান হাবিবের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস এবং ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করার উদ্যোগ নেয় ছাত্রদল। মিছিলের খবর পেয়ে আগেই ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল 11:30টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশের পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আশিক ছুরিকাহত হন। ছাত্রদল নেতা দেলোয়ারকে এলোপাথারি মারপিট করা হয়। এর পরপরই ছাত্রদল নেতাকর্মীরা রাজশাহী নাটোর মহাসড়কের ওপর অবস্থান নিয়ে একটি ট্রাক ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীদেরকে পৌঁছিতেই দেওয়া হয়নি, তাদেরকে মেইন গেট সহ বিভিন্ন ডিপার্টমেন্টে হলে আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় 10 ছাত্রদল কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের পদত্যাগ দাবি করেন। ভাইস চ্যান্সেলরের আমরা পদত্যাগ দাবি করছি এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহী মহানগরীতে এই ভাইস চ্যান্সেলরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। তবে ছাত্রলীগ নেতাদের দাবি বহিরাগতদের প্রতিহত করা হয়েছে। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়েই ছাত্রলীগের মোকাবিলা করছে। পুলিশের দাবি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রদল মিছিল বের করায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনিকভাবে এ বিষয়ে নিষেধ করা হয়, কিন্তু তারা সেটা না শুনে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে, তখন ছাত্রলীগের ছেলেরা বাধা দেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন শাহ। আমি এখন তার সাথে আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন শাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আজকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রলীগ ছাত্রদলের উপর হামলা করেছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল। তো একদল শিক্ষার্থীর উপর আরেক দল শিক্ষার্থীর এই হামলাকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের হামলাকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত দুঃখজনক। অ্যাকচুয়ালি এরা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্ররা যদি এরকম মারামারি করে তো এটা তো অবশ্যই খারাপ, নিন্দনীয়। কিন্তু আমি যেভাবে দেখি বিষয়টা, সেটা হলো যে এটা কিন্তু একটা ঘটনা পরম্পরা আছে আর কি। মানে একই ঘটনা কিন্তু আমরা আগেও ঘটে দেখেছি। এখন যদি ছাত্রলীগ ধরে যদি ছাত্রদলকে মেরে থাকে তাহলে একই ঘটনা কিন্তু আগে একই রকম ঘটেছে। ফলে এটা কিন্তু একটা ঘটনা পরম্পরা। ফলে অবশ্যই দুঃখজনক, কিন্তু আমাদের তো উই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট ইট, উই হ্যাভ টু স্টপ ইট অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দি ওয়েজ অ্যান্ড মেন্স। এটা তো চলতে দেওয়া যায় না। এটা অবশ্যই ইউনিভার্সিটি পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের মধ্যে এটা তো অবশ্যই খারাপ এবং নিন্দনীয়, দুঃখজনক। এটা মানে এই সহমর্মিতা বা হচ্ছে এই সহ অবস্থানের এই ঘাটতিগুলো আসে কোত্থেকে? আমার মতে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছাত্র রাজনীতি, এটা তো অসুস্থ রাজনীতি, এটা তো সুস্থ না। আমাদের ছাত্র রাজনীতির যে ঐতিহ্য, এটা কিন্তু খুবই গৌরবোজ্জ্বল বাংলাদেশে। আমরা ছাত্র রাজনীতির কারণেই কিন্তু আমরা আমাদের ভাষা পেয়েছি, আমাদের স্বাধীনতা সংগ্রাম যেটা চালু হয়েছে, শুরু হয়েছিল, ছাত্র রাজনীতি হয়েছে। ফলে
ওই যে আমাদের ঐতিহ্য বা আমাদের যে গর্ব, এটা কিন্তু এখন আর নেই। এখনকার ছাত্র রাজনীতি নানাভাবে কলুষিত এবং এটা রাজনীতির লেজুর বৃত্তি আমি বলি আর কি, এটা 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 ঠিক না। ফলেই যেটা ছাত্র রাজনীতি নামে যেটা চলছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এটা কিন্তু রাজনীতি না। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি হয়তো বলবেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই, এটা কিন্তু আমরা ইউনিভার্সিটি যখন স্টাবলিশ হয়েছিল আমাদের শুরু থেকেই প্রথম যে ভিসি ছিলেন ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু শুরু করে দিয়েছিলেন, এখন পর্যন্ত আমরা এটা রেখেছি। এবং ছাত্ররা কিন্তু আমাদের এখানে ভর্তির সময় ভাইস চ্যান্সেলর সাহেবের কাছ থেকে তারা শপথ নেয় যে তারা রাজনীতি করবে না, এবং অবশ্যই সেটা সুস্থ রাজনীতি তারা করতে করবে, কিন্তু অসুস্থ রাজনীতি না, লেজুর বৃত্তি রাজনীতি না। ফলে আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে সার্বিক একাডেমিক অ্যাটমসফিয়ার যেটা, এটা বজায় রাখতে পেরেছি। আমাদের খুবই সুস্থ একাডেমিক ক্যাম্পাস, আমাদের এখানে কোনো ছাত্র রাজনীতি না থাকার ফলে আমি বলবো যেটি সম্ভব হয়েছে। কারণ আমরা দিস আওয়ার এক্সপিরিয়েন্স ফ্রম আদার ক্যাম্পাসে দেখতেছি আমরা, ছাত্র রাজনীতি যদি থাকে তাহলে আমরা শিক্ষার যে সার্বিক পরিস্থিতি এটা কিন্তু আমরা বজায় রাখতে পারতাম না। আমাদের খুলনায় বেশি কোনো সেশন জ্যাম নেই, আমাদের কোনো আনকল ফর শাটডাউন নেই, হরতাল নেই, মিছিল নেই কিন্তু। ফলে ছাত্ররাই কিন্তু এখন নিজেরাই কিন্তু প্রতিজ্ঞা করে তারা এই অসুস্থ রাজনীতি করবে না। আমাদের এখানে সংগঠন করবার কিন্তু অধিকার আছে, আমরা দিয়েছি, কিন্তু দোজ আর অল না, আমি বলতে চাচ্ছি তাহলে ছাত্র রাজনীতি যখন নেই, তা আপনাদের মানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত হয়? প্রতিনিধিত্বের ব্যাপারটা যখন সংকট হয় কোনো, তখন কিন্তু প্রতিনিধি পেতে আমাদের অসুবিধা হয়, কিন্তু আমরা ওই অসুবিধা দূর করবার চেষ্টা করছি। আমি বলবো যে ওই যে অসুবিধা, তার থেকে আমাদের বেশি অসুবিধা হতো যদি আমাদের এইরকম ছাত্র রাজনীতি থাকতো। আমরা ওই অসুবিধা আমরা ফেস করি মাঝে মধ্যে, কিন্তু ওইটা আমরা এখনো ওই প্রতিনিধিত্ব কোনভাবে দেবো আমরা এটা এখনো এক্সপেরিমেন্ট করে দেখিনি। কিন্তু যে অসুবিধা আমরা ফেস করি তার থেকে কিন্তু বেশি করতাম যদি আমাদের রাজনীতি থাকতো, আমি মনে করি আর কি। একটু জানতে ইচ্ছে করে যে আপনাদের শিক্ষক বা কর্মচারী তাদের কি সংগঠন আছে? আমাদের ওই সংগঠন আছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা খুব সাবধানতার সাথে পলিটিক্যাল যে মানে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমরা খুব সাবধানের সাথে এড়িয়ে চলছি। আমাদের কর্মচারী সমিতি আছে, কিন্তু এখন বন্ধ আছে এটা। কর্মকর্তা সমিতি আছে, শিক্ষকদের সংগঠন আছে, কিন্তু আমরা কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন তো থাকা দরকার একটা, অবশ্যই থাকা দরকার। কিন্তু যদি আমরা পারতাম নিশ্চয়তা দিতে যে আমরা এই সমস্যাগুলো হবে না, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমরা তো ওই নিশ্চয়তা দিতে পারছি না, মানে লার্নিং ফ্রম দ্য আদার ক্যাম্পাস অফ দ্য কান্ট্রি। মানে কোনো মানে এই যে সরকারি বিশ্ববিদ্যালয় আছে আমাদের এখানে, আমরা শুরু থেকেই করি নাই, কিন্তু আমরা করলে যে ভালো থাকবো তা তো বুঝতে পারছি না। ফলে কিন্তু আমরা করছি না, এবং আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু চাচ্ছে না এটা। তারা কিন্তু শপথ নেয় যা করবে না, এটা করবে না, এবং তারা খুব সাবধানতার সাথে এগুলি আমার এড়িয়ে যাচ্ছে। কিন্তু মানে শিক্ষার্থীরা যখন কোনো দাবি নিয়ে আসে, তখন কোনো সমস্যা হলে তখন তারা কিভাবে দাবি নিয়ে আসে আপনাদের কাছে? আমি তো বললাম যে তখন আমাদের অসুবিধা হয়, কিন্তু সামহাউ ওইখান থেকে তাদের নেতা আমাদের সাথে কথা বলে, তারা সবাই একসাথে আসে, কিন্তু আমাদের অসুবিধা হয়। কিন্তু তারপরে কিন্তু ওই অসুবিধা আমরা কিন্তু মানে ওই অসুবিধার মধ্যেই কিন্তু সুবিধা খুঁজে পাচ্ছি। হয়তো এটা ইজ নট এ গুড সিস্টেম, বাট ইভেন দেন আমরা কিন্তু আমাদের সংকট হলে তাদের মধ্যে থেকেই মানে রিপ্রেজেন্টেটিভ আমাদের কথা বলে। মানে ছাত্র রাজনীতি করার সুযোগ না থাকলেও অন্য কোনো ধরনের সংগঠন করার সুযোগ সেখানে আমাদের এখানে অরাজনৈতিক সংগঠন, মানে সামাজিক সাংস্কৃতিক সংগঠন 20টার মতো আছে আমাদের এখানে, মানে সাহিত্য, সংস্কৃতি, নানা রকমের 20টা আছে। এবং আমরা ছাত্রদেরকে উৎসাহিত করি তারা ওই সমস্ত সংগঠনে তারা ইনভলভ হলে হয় কি, তাদের সচেতনতা বাড়ে। যদি সামাজিক সচেতনতা থাকে তাহলে কিন্তু রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু সচেতনতা চলে আসে। আমরা কিন্তু দিস আওয়ার এক্সপিরিয়েন্স আমরা খুলনা ইউনিভার্সিটি থেকে, আমাদের 20টার মতো সংগঠনে আমরা তাদেরকে উৎসাহিত করি তারা দে শুড বি ইনভলভ ইন দোজ অর্গানাইজেশনস, এবং তারা ইনভলভ হয়। নাটক, সাহিত্য, নভেল, তারপরে ব্লাড ডোনেশন, নানা রকম সংগঠন আছে এখানে। বিতর্ক প্রতিযোগিতা হয়, বিতর্ক সংগঠন আছে। ফলে ওগুলো থাকলে কিন্তু তারা সচেতন হয়, এবং সচেতনতার দরকার। তো আমাদের রাজনীতিতে আমাদের সচেতনতা দরকার। একজন আজকালকার দিনে এই যে ডিজিটালাইজড যুগেতে কেউ যদি সচেতন থাকে তাহলে কিন্তু দেশের ভিতরে কী রাজনীতি, বিদেশে কী রাজনীতি, আন্তর্জাতিক সব ছেলেমেয়েরা জেনে ফেলে। ফলে আমরা উই এনকারেজ দেম টু বি ইনভলভ দোজ সর্ট অফ অর্গানাইজেশনস। তা আমার একটা প্রশ্ন ছিল যে যদি ছাত্র রাজনীতি থাকতো, বা এই ছাত্র রাজনীতিকে রেখে কোনো ধরনের আপনি যে অসুস্থ প্রতিযোগিতার কথা বলছেন, অসুস্থ রাজনীতির কথা বলছেন, সেটা দূর করা আসলে সম্ভব কিনা? I would have been happy to টেস্ট করা দরকার আছে। কিন্তু এখন যে পর্যায়ে জাতীয় রাজনীতি বলেন, হ্যাঁ, জাতীয় রাজনীতিতে তো রাজনীতিবিদদের ভিতরে যে
মানে পরস্পর যে মানে মিউচুয়াল রেসপেক্ট বা বিশ্বাস বা শ্রদ্ধা এগুলো তো কমে গেছে। আমাদের বঙ্গবন্ধুর সময় তো আমরা শুনেছি দেখেছি যে উনি বিরোধী মতকে উনি যথেষ্ট এই করতেন, মানে শ্রদ্ধা করতেন, মানে মৌলানা ভাসানীর কাছে উনি যেতেন এক দল না করলাম। কিন্তু এখন তো সেটা আমার সহসা দেখি না। ফলে ওইটার কিন্তু ইনফ্লুয়েন্স আমাদের ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি পড়তেছে। তো ওইটা সার্বিকভাবে যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে অবশ্যই ছাত্র রাজনীতি তো খারাপ হতে পারে না। আমরা তো রাজনীতি বলতে আমরা অসুস্থ রাজনীতির কথা বলছি। যদি সুস্থ থাকতো তো অবশ্যই এটা এনকারেজিং, বাট থাকাও তো দরকার। কারণ আমরা যে সমস্ত অর্জন আমাদের অতীতের, এই অর্জন তো ছাত্র রাজনীতি পেয়েছি আমরা। তো ওই সমস্ত দিন তো আমাদের স্মরণ করি আমরা। তো ওগুলো ফিরে আনতে হলে আমাদের সুস্থ রাজনীতির চর্চা করতে হবে এবং সেটা অবশ্যই ক্যান টেস্ট ইট। কিন্তু ভয় হয় যদি আবারও যদি আমি করলাম ইউনিভার্সিটি আমি অ্যালাউ করলাম, কিন্তু ইফ উই ক্যানট কন্ট্রোল আবার যদি একই রকম হয়ে যায়, এই ভয় কিন্তু সংখ্যা কিন্তু আমাদের আছে। স্যার একটা জিনিস জানতে চাই আরেকটা, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা যেটা আমরা দেখি যে ক্ষমতাসীন যখনই থাকে, এবার না যে কোনো সময় যারা ক্ষমতাসীন থাকে তাদের ছাত্র সংগঠন বিভিন্ন অনৈতিক সুবিধা পেতে চায়, অনৈতিক প্রভাব কাজে লাগাতে চায়। সেইটা স্যার নিয়ন্ত্রণ করা সম্ভব? আমি তো সেটা বললাম যে ওই যে লেজুর বৃত্তি রাজনীতি, মানে আমার আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হলো যে ছাত্ররা যদি ভালো লেখাপড়া করে শেখে তাহলে কিন্তু তাদের পাশ করার পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। খুলনা ইউনিভার্সিটির কথা আমি বলবো যে আমাদের যে কোর্স ক্রেডিট সিস্টেম এখন, একজন ছাত্র যদি মানে ভালো লেখাপড়া না করে তাহলে কিন্তু সে পাশও করবে, তার ভালো ভবিষ্যৎ হবে না। এবং খুলনা ইউনিভার্সিটি উই ডোন্ট হ্যাভ এনি আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তারা পাশ করার পরে সবাই চাকরি পেয়ে যায়। স্যার আমরা এই প্রশ্নে আবার আপনার কাছে আসবো, আমরা একটু রাজশাহীতে কথা বলে আসি। আমরা এখন কথা বলবো আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপুর সাথে। অপু, আপনার কাছে জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কি? হ্যাঁ, এই মুহূর্তে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই শান্ত বলা যায়। তবে এই সন্ধ্যার দিকে, সন্ধ্যার সময় একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করে। এরপরে পুলিশ তাতে বাধা দেয়, পুলিশ লাঠিচার্জও করে। এই সময় জনি নামে এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করে। এরপর থেকে মূলত ওই এলাকা কিছুটা উত্তেজনা থাকলেও তেমন কোনো বড় ধরনের উত্তেজনা নেই। আর আরেকটি জিনিস বলে রাখি যে আজকে সকাল থেকে যে ঘটনাগুলো আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, এটি আসলে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রদলের তেমন একটা কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল না, কিন্তু এই কিছুদিন ধরে তারা কিছুটা প্রকাশ করার চেষ্টা করছে। আর ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার পর আসলে নতুনভাবে তারা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসাবে আসলে আজকে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, তারা একটি মিছিল বের করার সূচনা লগ্নে আসলে মিছিল শুরু করার আগ মুহূর্তেই ছাত্রলীগের বাধার মুখে পড়ে এবং পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ নেতাকর্মীরা মূলত তাদের মিছিলে বাধা দিয়েছে, মারপিট করছে, আপনারা দেখছেন, ছবিতে দেখেছেন, এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেজন্য অপু, আমার একটু জানতে ইচ্ছে করছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা, যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস তারা দিয়েছেন কিনা? এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাকারিয়া সাহেবের সাথে কথা হয়েছে। স্যার আমাকে যেটা করছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু মিছিল সমাবেশ নিষিদ্ধ আছে, এটা যদিও কাগজ কলমে নিষিদ্ধ, তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন দল আমরা মিছিল করতে দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজকে যেটা বলছেন যে যারা মিছিল বের করার চেষ্টা করছিল তারা অন্যায় করেছে, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করার চেষ্টা করেছে, এজন্য তাদেরকেই দোষারোপ করেছেন তিনি মূলত। আর এই বিষয়টিকে তিনি বড় করে সেভাবে দেখছেন না, এটিকে বিচ্ছিন্ন হিসেবে ধরতেছেন। সে কারণে আমরা এই যে যারা হামলা করেছে বা ছাত্রলীগের যারা মারপিট করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কিছু ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা কিছু বুঝতে পারিনি। আরেকটি বিষয় এখানে বলে রাখি যে ছাত্রলীগও কিন্তু এই হামলা বা এই বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করছে। তাদের দাবি হলো যে ছাত্র দলের যারা মিছিল করার চেষ্টা করছিল তারা বহিরাগত, এবং ছাত্রলীগের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমি কথা বলেছি, তারা দাবি করছে যে বহিরাগত এবং সন্ত্রাসীদের ঠেকানো হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে, এটি তারা দাবি করছে। সেজন্য বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমি কথা বলেছি, তারা দাবি করছে যে বহিরাগত এবং সন্ত্রাসীদের ঠেকানো হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে, এটি তারা দাবি করছে। সেজন্য ধন্যবাদ অপু। আমরা কথা বলছিলাম আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপুর সাথে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আমাদের হাতে সময় খুব কম, আমি ওই প্রসঙ্গেই আসি যে আসলে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব। আমি যেটা বললাম আপনাকে একটু আগে, সেটা হলো যে এখন যে পর্যায়ে গেছে, আমি বললাম যে ইট হ্যাজ এ হিস্ট্রি রিপিট হচ্ছে আর কি। ফলে এটাকে এই প্রভাব বিস্তারের ব্যাপারটা এটা
সম্পূর্ণভাবে সার্বিকভাবে দেশের রাজনীতি এটার সাথে সম্পর্ক, এবং ছাত্র রাজনীতি যেহেতু বললাম যে মানে জাতীয় রাজনীতির সাথে লেজু বৃত্তির মতো হয়ে গেছে, আমাদের ছাত্র রাজনীতি ইউনিভার্সিটির ভিতরে থাকবে, ইউনিভার্সিটির সমস্যা ছাত্রদের সমস্যা নেবে, তারা ডিল করবে, কিন্তু এটা তো সেটা থাকতেছে না। ফলে প্রভাবমুক্তভাবে মানে প্রভাবমুক্ত রাখা এটা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারি হোয়াট শুড বি ডান। তো ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে। এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে থাকছে হলমার্কে ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের, সুনির্দিষ্ট অভিযোগ পেলে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর। বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হলমার্কে ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোর্টে রিট করেছেন 3 আইনজীবী। অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা এড়াতে অর্থ ও ব্যাংকিং পদ্ধতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের 3 আইনজীবী। আবেদনে বিবাদী করা হয়েছে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে। গত সোমবার রিট আবেদনটি দায়ের করলে মঙ্গলবার তা কার্যকারিতায় আসে। জুডিশিয়াল কমিশন গঠন করবে, তদন্ত করবে এবং সত্যিকার যারা পারপিট্রেটার্স অ্যান্ড অ্যাবেটার্স অফ দি হোল স্ক্যাম they will be identified and brought to justice. এটা আমরা চেয়েছি। সেই সাথে যেটা চেয়েছি টু রিফর্ম দি ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স সিস্টেম অফ দ্য কান্ট্রি, যেন এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে যেন বাই ল এগুলোকে সমাধান করা যায়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যারা দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর। হলমার্কের বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ক্রাইমের সাথে যেই জড়িত হোক তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেটাকে কার্যকর করা। আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ রয়েছে, বিরোধী দলের এই অভিযোগ নাকচ করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের ভালো চায় না তারাই এ ধরনের কথা বলে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে 16 সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম নেতৃবৃন্দ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সকল গণমাধ্যমের ট্রেড ইউনিয়ন চালু, সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকরা এ সমাবেশ ডাকে। কিন্তু সোমবার সাংবাদিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানানো হয়। একই সাথে সাগররুনি হত্যা তদন্ত শেষ হওয়ার আগে মাহফুজুর রহমানের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়। এছাড়া যুগান্তরের সাংবাদিক হাসান আজাদের চাকুরি চুক্তি সহ বিভিন্ন পত্রিকার বকেয়া বেতন সকল চ্যানেল যাদেরকে আসামি করেছে আমরা সবাই সেদিন আমরা থাকবো আদালতের একটি জায়গায়, আর আসামির কাঠগড়ায় আমরা দেখতে চাই মাহফুজুর রহমানকে। মাহফুজুর রহমান সাহেব, আপনি আমাদের সকলের বিরুদ্ধে মামলা করে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের সকলের বিরুদ্ধে। আমরাও আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। BDnews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: খালেদাকে হত্যার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির; সাংবাদিক সমাবেশে তোপের মুখে রফিক মাহফুজ; দেশের মাটিতে প্রথম টি20 জয় মেয়েদের। প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য শিরোনামগুলো হচ্ছে: ছাত্রলীগের পর পুলিশ পেটালো ছাত্রদল; সমবায়ের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান;
মাস্টারমাইন্ড ছিলেন গোলাম আজম। এই ছিল আমাদের আজকের সারাদিনে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়।